স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। কেউ প্রকাশ্যে, কেউ গোপনে ঘর সামলাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো, তাই রাজপথ অনেকটাই শান্ত। আমজনতার উদ্বেগের তবু অবসর নিয়ে এই নিয়ে আজকের আলোচনা। আমরা এখন কথা বলতে স্টুডিওতে আছেন রাজনীতিবিদ আজিজুজ্জামান ডন, আছেন বাসন্ততা রাজিকুজ্জামান রতন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ। স্বাগত আপনাদের। জনাব আজিজুজ্জামান ডন, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ দ্বন্দ্বেই আমরা বেশি আহত নিহত হওয়ার খবর পাচ্ছি এখন। আমরা যদি আইন ও সালিশ কেন্দ্রের গত 3.5 বছরের জুন পর্যন্ত একটি হিসাব দেখি, তাতে দেখবো যে ছাত্রলীগ ও যুবলীগ তথা আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ সংঘাতে গত 3.5 বছরে অন্তত 100 জন নিহত হয়েছে। আমাদের নিহতের হিসাবটি যদি আইন সালিশ কেন্দ্রটি আমরা ঠিক ধরে নিই, তাহলে কি আপনার কাছে মনে হয় যে এরপরে আর অন্য কোনো রাজনৈতিক দলের কোনো আসলে বিরোধিতার দরকার আছে বা বিএনপির কঠোর আন্দোলনে নামার কোনো সুযোগ আছে, যেখানে নিজেরা দ্বন্দ্বে অন্তত 300 জন 3.5 বছরে? কঠিন কঠিন জায়গায় আসলে হাত দিয়ে ফেলেছেন। এটা মূলত সবসময় হয়ে এসছে, কিন্তু এটা যে বাংলাদেশে একেবারে নতুন কিছু তা না। এবং বিশেষ করে সরকারি দলের মধ্যে এটা বিশেষভাবে থাকে, কারণ কিছু অনুপ্রবেশকারী থেকেই যায়। যখন সরকারে আসে কোনো দল, স্বাভাবিকভাবেই কিছু সুবিধাভোগী শ্রেণী তৈরি হয় যারা এসে নতুন করে এসে তারা সুবিধা নেওয়ার চেষ্টা করে, তখন স্বার্থের কিছু সংঘাত দেখা দেয়। আর এছাড়া তো আপনার নতুন যারা সুবিধাভোগী হিসেবে আসতে চাচ্ছে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে যারা নাকি ত্যাগী নেতারা, তখন কিছু সংঘাত তৈরি হয়। তবে এই স্ট্যাটিস্টিক্সগুলি কোনখান থেকে পাচ্ছেন ওনারা? এইটা সম্ভবত নিউজপেপার থেকে, তারা সোর্স হিসেবে নিউজপেপারের সোর্স। এটা কতটুকু সঠিক এবং কতটুকু সবসময় তো দেখা যায় যে একজন চাপিয়ে দেয়, বিএনপি বলবে এটা তাদের নিজেদের দ্বন্দ্ব, কিংবা সবসময় আমরা যেটা দেখে এসেছি প্রথমেই চলে আসে নিজেদের দ্বন্দ্ব হিসেবে। হতে পারে। আবার যখন সত্যি সত্যি নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয়, তখন আমরা আবার আওয়ামী লীগ বা বিএনপির মতো বড় দলের মধ্যে থেকে, বিশেষ করে আওয়ামী লীগের কাছ থেকে শুনি যে অনুপ্রবেশকারী আসলে সেই আওয়ামী লীগের লোক না, যদিও পদে ছিল, কিন্তু এসছে আসলে শিবির বা বিএনপি থেকে। কিছুদিন আগে এসছে, কোনো একটা রেফারেন্সে এসছে, খুঁজে পাওয়া যায়নি। যখন ঘটনা ঘটছে তখন খুঁজে পাওয়া গেছে যে এটা কিছুটা রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয়তাবাদী ধ্যান ধারণার যে রাজনৈতিক দলগুলি, ন্যাশনালিস্ট দল, এই সমস্যাটা থাকবে। এটা ক্যাডার ভিত্তিক দল না যে পরীক্ষিত ক্যাডার নিয়ে এসে আপনি দল সাজাবেন এবং ধাপে ধাপে উন্নতি হবে। না, এটা ন্যাশনালিস্টিক দল। এটা কেন্দ্রভূত হলো, একেবারেই কেন্দ্রীভূত হলো নির্বাচন কেন্দ্রিক। নির্বাচনের মাধ্যমে দল গড়ে ওঠে। ডন ভাই, আপনি দশম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 3 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। এদিকে আবার আপনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আছেন, উপকমিটির সহ সম্পাদক আপনি একজন। তো আপনিও নিশ্চয়ই মানে আওয়ামী লীগ করতে গিয়ে এরকম কোন্দলের বা এরকম সম্মুখীন হচ্ছেন, সেটাকে আপনি কিভাবে মোকাবেলা করেন? প্রথমত, আমি যে ইলেকশন করেছি সেটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশেই করেছি। এবং কর্তৃপক্ষ বলেছে যে আপনি স্বতন্ত্র মার্কায় ইলেকশন এটার প্রমাণ হিসেবে আমি বলতে পারি যে আমি ইলেকশন শুরু হওয়ার পরে আমি সহ সম্পাদক হয়েছি, আগে ছিলাম না। কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক হয়েছে আমি ইলেকশন শুরু হওয়ার পরে। 18 তারিখে আমার নেত্রী এটা সিগনেচার করেছেন। ইন্টারেস্টিং। কিন্তু তো এটা আইনত কিছু দ্বন্দ্ব তো আছেই। তবে যেহেতু বিএনপি আসেনি ইলেকশনে, সেহেতু একটা স্কোপ ছিল যে এখানে দলের বিরোধিতা, পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে গেলেও এখানে ক্ষমা করার, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ক্ষমা করার রাইট আছে কার্যকরী পরিষদ সভানেত্রীর অনুরোধ ক্রমে। তো সেইটাই হয়েছে। মানে দলীয় কোন্দল আপনি সেভাবে ফেস করতেছেন না আপনার যে সংসদীয় আসন, বা দলীয় কোন্দল হলো একটা রাজনীতির, ন্যাশনালিস্ট জাতীয়তাবাদী রাজনীতির একটা মূল শক্তি। এই কোন্দলটা যদি অসুস্থ পর্যায়ে না যায়, এটাই হলো মূল শক্তি। আচ্ছা, কোন্দলটাই শক্তি? অবশ্যই কোন্দলটাই শক্তি। কোন্দল বলতে আমি বুঝাচ্ছি অসুস্থ পর্যায়ে না যাওয়া। অসুস্থ পর্যায়টা নিয়ে আপনার সাথে আরো কথা বলবো। আমি একটু জনাব রাজিকুজ্জামান রতন আপনার কাছে আসতে চাই যে এই মুহূর্তে আপনাদের রাজনৈতিক কর্মসূচি আসলে কি, তার সাথে আপনারা সবসময় জনস্বার্থে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দিয়ে থাকেন। এই মুহূর্তে জনগণের কোন বিষয়টা নিয়ে আপনারা রাজনৈতিক কর্মসূচি দেওয়ার কথা ভাবছেন এবং জনগণ তাতে কতটা সম্পৃক্ত হচ্ছে বা সাড়া দিচ্ছে? প্রথমে একটু বলে নেই যে আপনি রিপোর্টের একটা অংশ বলেছেন, আর একটা অংশ আজকে দেখলাম আমি পত্রিকা, যে আওয়ামী লীগ ভার্সেস জামাত বিএনপি মিলে সংঘর্ষে মারা গিয়েছে 133 জন, আর আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন তারা মিলে নিজেদের মধ্যে কোন্দলে মারা গিয়েছে 100 জন। কিন্তু আহতদের সংখ্যা দুই ক্ষেত্রেই প্রায় 7,500 করে বলা হয়েছে। যেটা ডন ভাই বললেন যে দলীয় কোন্দলটাই হচ্ছে দলের আভ্যন্তরীণ শক্তি। আসলেই জনগণের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেবার জন্য আভ্যন্তরীণ কোন্দলটাই কিন্তু খুব বড় শক্তি, কারণ এটার দিকেই মানুষ তখন অ্যাটেনশনটা চলে আসবে।
আমরা আমাদের দল বাসদের পক্ষ থেকে এবং আমাদের বামপন্থী দলগুলো মিলে আমরা কয়েকটা জিনিসকে একটু আইডেন্টিফাই করতে চাই, কিন্তু এই দলীয় কোন্দল কিংবা কৃত্রিম উত্তেজনার চাপে সব হারিয়ে যাচ্ছে। যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান তিনি কি বললেন, তিনি একটা কথা এমন বলছেন যে 2011 সালে বাংলাদেশ থেকে $117 কোটি পাচার হয়েছে, এবং যেটা ছিল আমাদের প্রায় 9,360 কোটি টাকা, যা আমাদের রাজস্ব আয়ের 11%, এবং দাতা দেশসমূহ আমাদেরকে যে সাহায্য দেয় তার 78.5%। এই যে টাকাটা দেশের বাইরে পাচার হয়ে গেল, এদিকে কিন্তু কারো কোনো খবর নাই। কয়েকদিন আগে আরেকটা খবর আসলো অ্যালার্মিং, সেটা কি কৃষি ব্যাংকের নাকি 1,16,000 কোটি টাকার কোনো খবরই পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংক বলছে এটার অবিশ্বাস্য ব্যাপার, এই টাকা গেল কোথায়? কিংবা আমাদের দেশ থেকে টাকা চলে যাচ্ছে সুইস ব্যাংকে, কিংবা বাংলাদেশ থেকে অনেকে চলে যাচ্ছেন টাকা পয়সা নিয়ে সেকেন্ড হোম করার জন্য। তা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে একটা ধর্ণা দিতে চাই যে আমাদের জনগণের এই কষ্টার্জিত টাকা দেশের বাইরে চলে যাচ্ছে। একদিকে আমরা বলছি বৈদেশিক রিজার্ভ মানে পরিপূর্ণ, আমরা আকাশচুম্বী রেকর্ড তৈরি করে ফেলেছি, প্রায় $22 বিলিয়ন। এই অঞ্চলের মধ্যে আমরা তৃতীয়। ভারতে আছে ধরেন $300 বিলিয়ন, পাকিস্তানে $10 বিলিয়ন, আর আমরা আছি $22 বিলিয়ন। এই পরিমাণ বৈদেশিক মুদ্রা কারা এনেছে? পুরোটাই হচ্ছে রেমিটেন্স। বিদেশে যে শ্রমিকরা 159টা দেশে আমাদের প্রায় 87 লক্ষ শ্রমিক কাজ করে, তারা কিন্তু দেশে টাকা পাঠায়, আর দেশ থেকে টাকাগুলো এরকম পাচার হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ ব্যাংকের ভূমিকা কি, অথবা রাষ্ট্রের ভূমিকা কি, এটা নিয়ে আমরা যেমন নামতে চাই। আবার সেই সময় রাষ্ট্রের নাকি টাকা নাই, সেই কারণে নন এমপিও শিক্ষকদের তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না এমপিও হিসাবে। এই অজুহাতে গ্যাসের দাম বাড়ানোর একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে, গ্যাসের দাম নাকি 122% বাড়িয়ে দেওয়া, সেটা পাইপলাইনে, সেটা বাড়ানোই উচিত। হ্যাঁ, না সেটা মানে মাত্র 5-6% লোক, 5-6% লোক এত টাকা দিয়ে। এটাই হয় কি জানেন, এই ধরনের যুক্তির আড়ালে প্রথমে এটা যেহেতু পাইপে ব্যবহার করে এটা বাড়ানো উচিত, এটা বাড়ানো হলে অন্যগুলো এই একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে। এবং আপনি দেখেন এই পর্যন্ত যতবার সরকারি উদ্যোগে বিদ্যুতের দাম এবং গ্যাসের দাম বাড়ানো হয়েছে, ততবারই কিন্তু অন্যান্য জিনিসগুলো বেড়ে গেছে। ফলে আমরা মনে করি যদি এরকম হতো, যেটা যদি সদিচ্ছার প্রমাণটা এরকম হতো যে হ্যাঁ অন্যান্য ক্ষেত্রে দাম কমানো হলো কিংবা অন্যান্য ক্ষেত্রে ভর্তুকিটা বাড়ানো হলো, এবং এই ক্ষেত্রে যারা এই প্রস্তাবের মধ্যে এলএনজির ক্ষেত্রে ভর্তুকির কথা বলা আছে, যারা বটল গ্যাস ব্যবহার করেন তাদের সাথে কিন্তু একটা সাংঘাতিক বৈপরীত্য হয়ে গেছে। একজন 500 টাকাতে গ্যাস পাচ্ছেন, আর কিন্তু দেখেন আমাদের ইয়েতে বলছে কি যে বটল গ্যাসের দাম হলো 750 টাকা দাম হওয়ার কথা, সেটা বাজারে কেন 1400, 1500, 1600 টাকা বিক্রি হবে? সেটা তো বসুন্ধরা বিক্রি করে, সেটা তো যমুনা বিক্রি করে। তাহলে বসুন্ধরা বিক্রি করে, যমুনা বিক্রি করে, সেটাতে সরকার কন্ট্রোল করতে পারবে না, আর তার দায় চাপিয়ে দেবে জনগণের উপরে। আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখন একটু আন্দোলনের কথা ভাবছি। তার পাশাপাশি শিক্ষার মান এবং পরিমাণ নিয়ে গোটা দেশে যে একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে, যে শিক্ষার মানটা বাড়ছে। আজকে শিক্ষামন্ত্রী আজকেও বললেন যে অতীতের তুলনায় আমাদের শিক্ষার মান নাকি বেড়ে গেছে, কিন্তু আমরা একটা উদ্বেগজনক চিত্র পাচ্ছি যে শিক্ষার মান সেটা কি ফল করছে, নাকি শিক্ষা ব্যবস্থার এমন কোনো ত্রুটি তৈরি হয়েছে যাতে আমাদের ছেলেদের মেধা থাকার পরেও, যোগ্যতা থাকার পরেও তারা তাদের মানসম্পন্ন রেজাল্ট করতে পারছেন না। অথবা আমরা যদি পরিমাণের কথা বলি, আমরা যদি বলি যে একদম প্রাইমারি স্কুলে কিন্তু রতন ভাই মানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোনো বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা নিয়ে বলছি না, একটা ভর্তি পরীক্ষার উপর ভিত্তি করে কি শিক্ষার মানের কোন রকম কোন উপসংহারে আসা উচিত না? সেটা শিক্ষার মান নিয়ে আমরা কেন এত কনসার্ন হচ্ছে? আমাদের কেন মনে হচ্ছে যে আমাদের এটাই তো আমাদের ভবিষ্যৎ? সেই কবে কনফুসিয়াস বলেছেন, তুমি যদি 1 বছরের পরিকল্পনা করো তাহলে ধান গাছ লাগাও, যদি 10 বছরের পরিকল্পনা করো ফলের গাছ লাগাও, আর 100 বছরের পরিকল্পনা করলে জাতিকে শিক্ষিত করার কথা ভাবো। না, আমাদের শিক্ষা ব্যবস্থার মান যে পড়ে যাচ্ছে সেটা আমরা কেন মনে করছি চারপাশের বিষয়টা দেখে। যেমন ধরুন একটা জিনিস, আজকে শহীদুল ইসলাম সাহেব, ডক্টর শহীদুল ইসলাম, তিনি একটা লেখা লিখেছেন, সেটাতে দেখেন বাংলাদেশে প্রাইভেট মেডিকেল কলেজগুলোর অবস্থা কি দাঁড়িয়েছে। সেখানে মাল্টিপল চয়েস যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটাও চেঞ্জ করার চেষ্টা করছে যাতে ভুল উত্তর দিলে নাম্বার কাটা যেত, ওটা যেন কাটা না যায়। তার কারণ কি? তার কারণ যাতে তারা ছাত্র ভর্তি করতে পারেন। যেখানে 8 লাখ থেকে 30 লাখ টাকা দিয়ে ছাত্র ভর্তি করা যাবে, সেই জায়গায় তারা ওপেন করে দেওয়ার চেষ্টা করছেন। এইটা একটা ইন্ডিকেটিভ। আবার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটাকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি না, কারণ মেট্রিক অথবা ইন্টারমিডিয়েট আরো কথা বলবেন। আমরা একটু পারভেজের কাছে আমি বলতে চাচ্ছি ওনার একটা ইনফরমেশনে ভুল আছে। ইন্ডিয়ার আছে 30 বিলিয়ন, 300 বিলিয়ন না। আমাদের যে বিলিয়ন ডলারগুলি বাড়ছে, এটা কিন্তু বাড়ছে, যেমন আমরা গত বছর এক্সপোর্ট করেছি 35 বিলিয়ন, ইন্ডিয়ার 30 বিলিয়ন। না, ইন্ডিয়া 30 বিলিয়ন না, ইন্ডিয়ার 2.2 বিলিয়ন, ইন্ডিয়ার হলো 29 বিলিয়ন। সরি, রিজার্ভ 29 বিলিয়ন। আপনি ভুল এটা
অনেক অনেক 35 বিলিয়ন আমাদের এক্সপোর্ট, তারপর আমরা ভালো। আমরা ইম্পোর্ট করেছি 3 বিলিয়নের শর্টেজ আছে আমাদের ম্যান পাওয়ার থেকে এসেছে। ডন ভাই, আপনি নিশ্চয়ই বলবেন। আমি শুধু রতন ভাইকে একটা জিনিস বলতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থার মান কমে গেছে কিনা সেটা যদি আমাদের বলতে হয়, তাহলে কিন্তু আমাদের বলতে হবে যে আমাদের ছেলেরা যারা বিদেশে পড়াশোনা করতে অন্য জায়গায় সুযোগ নিতে চাচ্ছে, অন্য ভালো বিশ্ববিদ্যালয় যেগুলিকে আমরা ভালো বিশ্ববিদ্যালয় বলি সেগুলিতে সুযোগ এখন কম পাচ্ছে কিনা, আমি কিন্তু আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আমাদের সেই সুযোগ পাওয়ার সংখ্যা অনেক বেশি বেড়েছে। এবং আপনি যে বললেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা বা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হওয়ার কথা, পৃথিবীর মানে আমেরিকার আইভি লিগ বিশ্ববিদ্যালয় যেগুলিতে বলা হয় সেগুলিতেও কিন্তু টাকা দিয়ে ভর্তি হওয়া যায় আপনার মেধা কম থাকলে। আমি বলছি সেগুলি সেগুলি যদি আমার একটু সময় দেন একটু বলতে পারি। আচ্ছা, আপনি তাহলে আবার বললেন, আমি একটু পারভেজ ভাইয়ের কাছে আসি। পারভেজ ভাই, আজকে বেগম খালেদা জিয়া সনাতন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অনেকগুলি কথা বলেছেন। আমি অনেকগুলি কথাই আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটি কথা হচ্ছে এরকম যে আমাদের সময় জনগণের সরকার ছিল, দলীয় বা ব্যক্তি বিশেষের সরকার ছিল না। ভবিষ্যতে আমরা সবাইকে নিয়ে জনগণের সরকার গঠন করতে চাই। আমার যদ্দূর মনে পড়ে সিমিলার লাইন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছেন, জনগণের সরকার, জাতীয় সরকার, সবাইকে নিয়ে সরকার। আপনি কি একটু ব্যাখ্যা করবেন এটা নিয়ে? আসলে বেগম জিয়া কি তার অবস্থান একটু পরিবর্তন করলেন নাকি? ধন্যবাদ খালেদ আপনাকে। আসলে আমার দেশে তো রাজনীতি যদি করতে চান সবাইকে নিয়েই তো করতে হবে। যদি রাজনীতিবিদের ভাষায় কথা বলেন আপনি, আর সরকার গঠন করলে সবাইকে নিয়েই করতে হবে, যেহেতু গণতন্ত্রের কথা বলবেন। এখন প্রশ্নটি হচ্ছে যে সরকার গঠন করলে মনে হয় সবাইকে নিয়ে করতে হয় না। আমি কোনটা মেনে করি, সবাইকে নিয়ে অর্থ হচ্ছে ম্যাক্সিমাম মেজরিটি পেলেই তো আপনি জি, সরকার গঠন জি, করবেন, জি, সেটা জি, আমি মেন করেছি। জি। এখন প্রশ্নটি হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব স্পষ্ট করে বলেছে, আমরা যদি কখনো সরকারে আসি বা ক্ষমতায় আসি বা দায়িত্বে আসি, আমরা অবশ্যই সবাইকে অ্যাকোমোডেট করেই দায়িত্বটা গ্রহণ করব। এটা উনি মিন করেছে এই জন্য যে আমরা আরো বেটার কনসেনসাসে যাব। আর এখন যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি বলেছেন আবার ভিন্ন ক্ষেত্রে, তিনি সবাইকে নিয়েই করতে চেয়েছেন কিন্তু সবাইকে বাদ দিয়ে। কারণ দুটো প্রক্রিয়া, খালেদা জিয়া বলেছেন কিন্তু নির্বাচনের মাধ্যমে, আর বর্তমান প্রধানমন্ত্রী চিন্তা করেছে সবাইকে নিয়ে যাবো ইলেকশনে বাদ দিয়ে। বৈপরীত্যটা হচ্ছে এই জায়গাটাতে। এই পার্থক্যটা কিন্তু গুজায় ফেলতে হবে, কারণ প্রধানমন্ত্রী যখন সবার কথা বলবেন সেখানে কিন্তু প্রশ্নটি আসে যে ম্যান্ডেটটা কার। ম্যান্ডেটটা তো অবশ্যই জনগণের হতে হবে। যখন ম্যান্ডেটটা থাকবে না তখন কিন্তু আপনি সবাইকে মুখে বলতে পারবেন সিম্বলিক অর্থে, কিন্তু আপনি এক্সিকিউশন থেকে কাউকে নিচ্ছেন না। কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া যেটা স্পষ্ট করে বলেছেন, আমরা যখন জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণ করব বা ক্ষমতায় যাব তখন আমরা অবশ্যই বেটার অ্যাকোমোডেট করার চেষ্টা করব। এই হচ্ছে পার্থক্যটা, মৌলিক পার্থক্যের জায়গা। কিন্তু এখন যে প্রশ্নটি আসে যে আসলে তাহলে মানে দুই দলের মধ্যে শাসন কাঠামোগত পার্থক্য আসতে পারে, বা ওই যে প্রশ্নটা রতন ভাই তুলেছেন, আপনি যে প্রশ্ন স্পষ্ট করেছেন, আমি একটু দ্বিমত করি আপনার কথার সাথে। যেটা বলেছেন যে শিক্ষার মানটা আগে থেকে বেড়ে গিয়েছে, এই কারণেই আপনি বললেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের পার্টিসিপেশনটা বেড়ে গিয়েছে। এটা ওয়ান অফ দা, আপনি বলেছেন যে এটা একটা মানে কি বলবো আমরা সিম্বল ধরতে পারি। কিন্তু আমি এখানে একটু দ্বিমত পোষণ করি। আপনি নিজেও জানেন, আমরা যখন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, বাইরে যাওয়ার প্রবণতা কিন্তু আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। আপনি যেটা বললেন, আগে কিন্তু আমরা বাইরে পড়াশোনা করে দেশে ফেরত এসেছি, কিন্তু এখন যারা যাচ্ছেন অনেকেই আবার দেশে আসার ব্যাপারে অনীহা পোষণ করছে। এই যে বাইরে যে বেশি চান্স পেয়ে যাচ্ছেন, এটা একটা বড় কারণ যে তারা ভাবছে যে দেশে যেহেতু একটা আনসার্টেনিটি চলে এসছে, বাইরে সেটেল ডাউন হওয়ার চিন্তা থাকে, যার জন্য আগের থেকে বেশি লোক বাইরে যাওয়ার ব্যাপারে উদ্গ্রীব। সেই জন্য সেটার সাথে অন্য ম্যান পাওয়ারের ক্ষেত্রে এই পড়াশোনাটা যোগ হয়ে গিয়েছে যে আমরা বাইরে যেয়ে পড়াশোনা করব।